মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বর্ষাকাল, কলকাতা। হিন্দুস্তান পার্কের 3 কামরার ফ্ল্যাট। ইন্সপেক্টর সুজয় পালিত গভীর ঘুমে ডুবে আছে। ইন্সপেক্টর পালিত খুব শখ করে এই ফ্ল্যাট কিনেছিল। ভেবেছিল যে বউ আর ছেলেকে নিয়ে বেশ আরাম করে থাকবে। কিন্তু এই ফ্ল্যাট কেনার কয়েক মাসের মধ্যে যে ওর বউয়ের সঙ্গে তুমুল ঝামেলা হবে, আর সেই ঝামেলার ফলস্বরূপ যে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে যাবে, সেটা ইন্সপেক্টর পালিত বোধহয় আন্দাজ করতে পারেননি। ইন্সপেক্টর পালিত আর ওর বউয়ের ডিভোর্স এই কয়েকদিন আগেই পাকাপাকিভাবে হয়ে গেল। তাই এখন এই হিন্দুস্তান পার্কের এলাহি ফ্ল্যাটে সুজয় পালিত আর ওনার ফেলে আসা দাম্পত্য জীবনের স্মৃতি ছাড়া কেউই থাকে না। ঘড়িতে এখন রাত 3টে বাজে। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ ইন্সপেক্টর পালিতের ফোন বেজে উঠল। কিন্তু ঘুমন্ত ইন্সপেক্টরের ফোন বাজার আওয়াজ কানেই এলো না। সে এখনো ঘুমের দেশেই আছে। ফোনটা আবার দ্বিতীয়বার বেজে উঠল, তারপর তৃতীয়বার। এই তৃতীয়বার ফোন বাজার আওয়াজ শুনে সুজয় পালিতের ঘুম ভেঙে গেল। সে মুখটা বেজার করে চোখ রগড়াতে রগড়াতে বালিশ থেকে মাথা তুলল। তারপর হাত বাড়িয়ে টেবিলের ওপর রাখা ফোনটা নিল। ইন্সপেক্টর পালিত দেখল যে ওকে কাঞ্চন ফোন করছে। কাঞ্চন হল সুজয় পালিতের ডান হাত। সুজয় আর কাঞ্চন দুজনেই নেতাজিনগর থানায় পোস্টেড। ফোন ধরে ইন্সপেক্টর পালিত বলল, কি হয়েছে কাঞ্চন? এত রাতে বিরক্ত করছো কেন? কাঞ্চন লাইনের ওপার থেকে উত্তর দিল, কেসটা খুব সিরিয়াস স্যার, না হলে আপনাকে ফোন করতাম না, বিশ্বাস করুন। এই কেসটা কি? একটা খুন হয়েছে স্যার, ওই নেতাজিনগর কলেজের ঠিক উল্টো দিকের বাড়িটায়। এই শুনে ইন্সপেক্টর পালিত একটু অবাকই হলেন। ছিনতাই বা বড় সড়ো চুরি অবধি এতদিন আটকে ছিল। এই প্রথমবার নেতাজিনগর এলাকায় খুনের খবর শুনল ইন্সপেক্টর পালিত। ইন্সপেক্টর পালিত বলল, এই খুনের বৃত্তান্তটা আমাকে একটু গুছিয়ে বলো। কাঞ্চন একটু আমতা আমতা করে জবাব দিল, স্যার এভাবে বোঝানো খুব মুশকিল, মানে আপনাকে একবার এখন আসতেই হবে। ইন্সপেক্টর পালিত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝেছি, ঠিক আছে, আমি আসছি। তুমি বাকি কাজগুলো সেরে রেখো, আর যাদের খবর দিয়ে ডাকতে হবে ডেকে নাও। কাঞ্চন উত্তর দিল, হ্যাঁ স্যার, আমি বাকিটা দেখে নিচ্ছি, আপনি শুধু তাড়াতাড়ি চলে আসুন। এই বলে কাঞ্চন ফোন রেখে দিল। ইন্সপেক্টর পালিত মনে মনে ভাবল, এই চাকরিটাই সব নষ্টের গোড়া। বউ ছেড়ে চলে যাচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, আর যে কি কি হওয়া বাকি আছে কে জানে। আরো কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি খাওয়ার পর সুজয় পালিত অবশেষে বিছানা ছেড়ে উঠে পড়ল। চোখে মুখে একবার জল দিয়ে আলমারি থেকে পুলিশের ইউনিফর্মটা বের করে ওটা পরে ফেলল। তারপর ফ্ল্যাটের দরজায় তালা লাগিয়ে নিজের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। গন্তব্য নেতাজিনগর। অন্য সময় খুনের খবর শুনলে আশেপাশের লোকজন কৌতূহল সামলাতে না পেরে স্পটে জড়ো হয়ে যেত। তবে এই ঘটনা এতটাই রাতে ঘটেছে যে ভিড় জমার অবকাশ খুব একটা হয়নি। যখন ইন্সপেক্টর পালিত নেতাজিনগরের ওই বাড়িটায় গিয়ে পৌঁছল, তখন 3:45 বাজে। গাড়িটা দেখতে পেয়ে কাঞ্চন ওটার দিকে এগিয়ে গেল। গাড়িটা একটা কোনায় রেখে ইন্সপেক্টর পালিত নেমে দাঁড়াল। ইন্সপেক্টর পালিতকে উদ্দেশ্য করে কাঞ্চন বলল,
ব্যাপারটা খুব বিচ্ছিরি। ইন্সপেক্টর পালিত উত্তরে বলল, আগে তুমি আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলো, বিচ্ছিরি না সুন্দর, তারপর সেটা আমি ভেবে দেখছি। মোহিত চন্দ্র আর তৃষা বিশ্বাস বলে দুজন এই বাড়িতে ভাড়া থাকতো। ওরা প্রায় 3 বছর ধরে একসঙ্গেই আছে। ওরা কিন্তু বিয়ে করেনি। মানে আজকালকার দিনে ওই লিভ ইন করা বলতে যা বোঝায়, ওরা সেটাই করত। আজকে আমরা এখানে এসে জানতে পারি যে মোহিত 3 দিন আগে তৃষাকে খুন করেছে। পুলিশকে এটার ব্যাপারে কে জানিয়েছে? কাঞ্চন কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, মোহিত নিজেই। ইন্সপেক্টর পালিত অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মানে যে খুন করেছে সে নিজেই পুলিশকে খবর দিয়েছে? হ্যাঁ স্যার, যেটা হয়েছে আমি আপনাকে সেটাই বলছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এবার তুমি আমাকে বলো যে খুনটা কিভাবে হয়েছে। স্যার, আমি আগে থেকে আপনাকে বলে রাখছি, আপনি যেটা এখন শুনবেন সেটা শুনে কিন্তু আপনার খুব অস্বস্তি হতে পারে। ধ্যাৎ, বাড়তি কথা না বলে আসল কথাটা বলো না। তৃষা কিভাবে খুন হয়েছে? আমরা যা বুঝতে পারছি, ওকে আগে গলায় কেবিলের তার জড়িয়ে দম বন্ধ করে মেরে ফেলা হয়েছে। বডিটা কোথায়? ওদের বাড়ির ফ্রিজে স্যার। তুমি কি আমার সঙ্গে রাত দুপুরে মজা করছো? না স্যার, আমি এক ফোঁটাও মজা করছি না। দম বন্ধ করে মেরে ফেলার পর মোহিত যত্ন করে তৃষার মৃতদেহটাকে টুকরো টুকরো করে কেটেছে। তারপর সব কটা টুকরো নিজের বাড়ির ফ্রিজে ভরে রেখেছে। আমরা নিজের চোখে দেখেছি। কিন্তু মোহিত যে এই কাজ করেছে সেটা তুমি কি করে বুঝছো? মোহিত নিজের মুখে এইসব কথা স্বীকার করেছে স্যার। এই শুনে ইন্সপেক্টর পালিত হা করে কাঞ্চনের দিকে তাকিয়ে থাকল। তার ব্যাপারটা আত্মস্থ করতেই প্রচুর সময় লাগছে। ধোঁয়াশা কাটানোর জন্য সুজয় পালিত শেষবারের মতো প্রশ্ন করল, আমাকে আরেকবার বুঝিয়ে বলো তো কি হয়েছে। আমি একটু ঘেঁটে গেলাম। কাঞ্চন আস্তে আস্তে জবাব দিল, দেখুন স্যার, আজকে রাতে এই মোহিত চন্দ্র নিজেই থানায় ফোন করে। সে পুলিশকে জানায় যে তার বান্ধবী মারা গেছে, আর সঙ্গে এটাও বলে যে এই মৃত্যু স্বাভাবিক নয়, তার বান্ধবী খুন হয়েছে, আর সেই খুন ওই করেছে। যখন আমরা কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছলাম, মোহিত আমাদের যত্ন করে বুঝিয়ে বলল যে এই খুনটা ও কি করে করেছে। আর ফ্রিজ খুলে এটাও দেখালো যে তৃষার কাটা লাশের টুকরোগুলো ওইখানেই রাখা আছে। ইন্সপেক্টর পালিত গম্ভীর মুখ করে কয়েকবার মাথা নাড়ল, তারপর কাঞ্চনের দিকে তাকিয়ে বলল, একটা সিগারেট দে তো। কাঞ্চন সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা সিগারেট আর লাইটার বের করে ইন্সপেক্টর পালিতকে দিল। ইন্সপেক্টর পালিত সিগারেটটা ঠোঁটে ঝুলিয়ে কাঞ্চনের দিকে তাকিয়ে বলল, চটপট এই সিগারেটটা খেয়ে নি, তারপর এই মোহিত বলে ছেলেটার সঙ্গে দেখা করতে যাব। ওর মুখ থেকে কথাগুলো না শোনা অবধি আমি কোনো হিসেব মেলাতে পারছি না। সিগারেট শেষ করে ইন্সপেক্টর পালিত কাঞ্চনকে সঙ্গে করে ওই বাড়ির ভেতর গেল। একটা দোতলা বাড়ির উপর ভাড়া থাকত মোহিত আর তৃষা। সিঁড়ি দিয়ে ওপরে উঠে ইন্সপেক্টর পালিত দেখল যে ফ্ল্যাটের দরজা খোলা। পুলিশের আরও বহু লোক ভেতরে বিভিন্ন কাজে ব্যস্ত। এর মধ্যে একজন অল্প বয়সী ছেলে ডাইনিং টেবিলের পাশের একটা চেয়ারে মুখ নিচু করে বসে আছে, ওর হাতে হাত করা। ইন্সপেক্টর পালিত একবার চেয়ারে বসা ছেলেটার দিকে তাকালো, তারপরই আবার কাঞ্চনের দিকে তাকালো। কাঞ্চন মাথা নেড়ে বোঝালো যে এটাই মোহিত চন্দ্র। ইন্সপেক্টর পালিত চেয়ারে বসা ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো। ছেলেটা মুখ তুলে সুজয় পালিতকে লক্ষ্য করল। সুজয় পালিত ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, নমস্কার, আমার নাম ইন্সপেক্টর পালিত। ছেলেটার ঠোঁটে
একটা হাসির ঝিলিক খেলে গেল। ছেলেটা এবার উত্তর দিল, আমাকে তো আপনি নিশ্চয়ই চেনেন। আমার নাম মোহিত, আর এই খুনটা আমিই করেছি। ইন্সপেক্টর পালিত মোহিতকে দেখে অবাক হয়ে গেল। ওকে দেখে একদম সুস্থ স্বাভাবিক বলেই মনে হলো। সুন্দর করে কাটা চুল আর দাড়ি, ছিমছাম চেহারা। আর যেটা দেখে ইন্সপেক্টর পালিতের সবচেয়ে অদ্ভুত লাগলো সেটা হলো এই ছেলেটার চোখে মুখে একটা সারল্য আছে। এরকম একটা পরিস্থিতিতেও মোহিত নির্বিকার। এই ছেলে যে এরকম একটা বীভৎস কাণ্ড ঘটাতে পারে সেটা বারবার বললেও কারুর বিশ্বাস করার কথা নয়। ইন্সপেক্টর পালিত ওর মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে দেখে মোহিত নিজেই বলল, এ কি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? সামনের চেয়ারটায় বসুন না। একজন খুনি যে এতটা ভদ্র ব্যবহার করতে পারে সেটা ইন্সপেক্টর পালিতের ধারণার বাইরে ছিল। অবশ্য সেভাবে দেখতে গেলে এই পুরো বিষয়টাই ওনার ধারণার বাইরে। ওই নরম গলার আওয়াজটা শুনে ইন্সপেক্টর পালিত উল্টো দিকের চেয়ারে বসেও পড়ল। কাঞ্চন এবার ইন্সপেক্টর পালিতের পাশে এসে দাঁড়াল। মোহিত ইন্সপেক্টর পালিতকে বলল, আপনাকে এত রাতে এখানে ছুটে আসতে হয়েছে, এতে অনেক হ্যাপা আমি জানি, কিন্তু আমি আর সকাল অবধি নিজেকে আটকে রাখতে পারছিলাম না, তাই মধ্যরাতেই পুলিশকে খবরটা দিলাম। ইন্সপেক্টর পালিত এতক্ষণ অন্যমনস্কভাবে মোহিতের দিকে তাকিয়েছিল। তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে তার মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। সেই ভাবনার স্রোত ভেঙে ইন্সপেক্টর পালিত মোহিতকে প্রশ্ন করল, এই খুনটা তুমি করেছ? মোহিত সঙ্গে সঙ্গে জবাব দিল, হ্যাঁ আমি করেছি, আর কে করবে? এই ফ্ল্যাটে তো আমি আর তৃষা ছাড়া কেউ থাকতো না। তোমার আর তৃষার কিরকম সম্পর্ক ছিল? তৃষা আর আমি 7 বছর ধরে প্রেম করছিলাম। 2 বছর আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই একসঙ্গে একটা বাড়ি ভাড়া করে থাকব। খোঁজ খবর করার পর এই ফ্ল্যাটটার কথা জানতে পারি, সেই থেকেই আমরা দুজন এখানেই থাকছি। কিন্তু তুমি তৃষাকে খুন করলে কেন? আমি ওকে খুব ভালোবাসি, তাই। উত্তরটা শুনে ইন্সপেক্টর পালিত একটু বমকে গেল। পর মুহূর্তেই পাল্টা প্রশ্ন করল, তুমি তৃষাকে ভালোবাসতে বলে খুন করে দিলে? ভালোবাসার মানুষকে কেউ এভাবে প্রাণে মারতে পারে? মোহিতের ঠোঁটের কোণে একটা হাসি দেখা দিল। এই হাসি ঠোঁটে নিয়েই সে ইন্সপেক্টর পালিতকে বলল, আপনি ভালোবাসা বলতে কি বোঝেন আমি জানি না, কিন্তু আমি হলফ করে বলতে পারি যে আমি তৃষাকে মন থেকে ভালোবাসি বলেই ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছি। ইন্সপেক্টর পালিত অনেকক্ষণ চুপ করে থাকল। সে মনে মনে ভাবল, জেরার শুরুতেই এই ছেলেটা যেরকম ভাবে উত্তর দিচ্ছে, জেরা এগোলে তো এর উত্তরগুলো আরোই টেরা বেঁকা হয়ে যাবে। ও কি পুরোপুরি পাগল, নাকি অন্তর্বর্তী কোনো মোটিভ ধামাচাপা দেওয়ার জন্য পাগল সাজার ভান করছে? ইন্সপেক্টর পালিত মোহিতকে আবার প্রশ্ন করল, কিন্তু ভালোবাসার মানুষ জীবিত না থাকলে ভালোবাসাও তো মরে যাবে, তাই না? মোহিত জবাব দিল, এই কথাটা আপনাকে কে বলেছে ইন্সপেক্টর? মা বাবা মরে গেলে কি আমাদের তাদের প্রতি ভালোবাসা কোনো অংশে কম হয়ে যায়? কিন্তু মরে যাওয়া আর মেরে ফেলার মধ্যে তো একটা তফাৎ আছে, তাই না? আর তুমি তো নিজের বাবা মাকে খুন করোনি, তুমি খুন করেছো নিজের প্রেমিকাকে। তাই এখানে মা বাবার প্রসঙ্গ আনাটা বোধহয় যুক্তিসম্মত হলো না।
ঠিকই বলেছেন, না আমারই ভুল। আচ্ছা ঠিক আছে, আমি আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি। আমি শুনছি, বলো। ধরুন আপনি কাউকে খুব ভালোবাসেন, আপনি চান যে সেই মানুষটা চিরকাল আপনার কাছেই থেকে যাক। সেটা কি কখনো সম্ভব? মানে তুমি কি বলতে চাইছো? আপনি যাকে ভালোবাসেন সে তো অন্য কাউকে পছন্দ করতে পারে নাকি? হ্যাঁ, আর আর সেই মানুষটার জন্য আপনাকে সে ছেড়েও চলে যেতে পারে, পারে না? বলুন। হ্যাঁ, নিশ্চয়ই পারে। এবার ধরুন আপনি আপনার ভালোবাসার মানুষকে মেরে ফেললেন, তাহলে তো আর সেই মানুষটা আপনাকে ছেড়ে যেতে পারবে না, তাই না? বুঝেছি। তার মানে তৃষা তোমাকে ঠকাচ্ছিল, তাই তো? তাই জন্যে তুমি ঈর্ষার বশে ওকে খুন করে ফেললে। না না তো, তৃষা এরকম কোনো কাজ করেনি, কিন্তু এরকম পরিস্থিতি আসার আগেই আমি ওকে মেরে ফেলেছি। তৃষার অন্য কাউকে পছন্দ হবে না, না না, এটা আমি মেনে নিতে পারতাম না। মোহিতের সঙ্গে কথা যত এগোতে লাগলো, ইন্সপেক্টর পালিত ততই কিংকর্তব্য বিমূঢ় হতে লাগলেন। এই ছেলেটার কথার উত্তরে কি বলা উচিত এটা উনি কিছুতেই বুঝতে পারলেন না। কাঞ্চন একবার কানে কানে ইন্সপেক্টর পালিতকে বলল, আমার সঙ্গে একবার ওই রান্নাঘরে আসবেন? সুজয় পালিত এই শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মোহিতের দিকে তাকিয়ে বলল, আমি একটু আসছি। তোমার সঙ্গে কিন্তু আমার কথাবার্তা এখনো শেষ হয়নি। মোহিত এবার কাঞ্চনকে উদ্দেশ্য করে বলল, আপনি কি ইন্সপেক্টর পালিতকে তৃষার টুকরোগুলো দেখাতে যাচ্ছেন? কাঞ্চন গম্ভীর গলায় উত্তর দিল, হ্যাঁ, ওটা দেখাতেই যাচ্ছি। যান, দেখে আসুন। ওটা বড় খাটনির কাজ ছিল, তাই জন্যই তো আমি খুন করার 3 দিন পর পুলিশকে খবর দিয়েছি। ওই কাজটা শেষ না করে আমি কাউকে কিছু জানাতে পারতাম না। এই কথার কোনো জবাব না দিয়ে কাঞ্চন আর ইন্সপেক্টর পালিত রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রান্নাঘরে ঢোকার খুব একটা অবকাশ নেই, কারণ রান্নাঘরের চৌকাঠের আগে থেকেই একজন মৃত মানুষের শরীরের অনেকগুলো টুকরো ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়ে আছে। কাঞ্চন ইন্সপেক্টর পালিতকে বলল, এই সব টুকরোগুলো ফ্রিজের ভেতর রাখা ছিল, আমরা এসে এগুলো বের করেছি ওই পরীক্ষা করব বলে। ইন্সপেক্টর পালিত বুঝতে পারল যে লাশটাকে কাটার পর যত্ন করে ধোয়া হয়েছে। হয়তো তৃষা বিশ্বাসের লাশের টুকরোগুলোর দিকে ইন্সপেক্টর পালিত একটু বেশিক্ষণ তাকিয়েছিল বলে ওনার গা গুলিয়ে উঠল। সঙ্গে সঙ্গে সুজয় পালিত রান্নাঘরের মেঝে থেকে চোখ সরিয়ে নিল। কাঞ্চনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বাথরুমটা কোন দিকে রে? কাঞ্চন বাথরুমের দিকে ইশারা করল। বাথরুমে ঢুকে ইন্সপেক্টর পালিত চোখে মুখে অনেকবার জলের ঝাপটা দিল। কি একটা মনে হতে তাড়াহুড়ো করে বাথরুম থেকে বেরিয়ে পড়ল। তারপর সোজা গিয়ে বসল ওই চেয়ারে, মোহিত চন্দর মুখোমুখি। মোহিত আবার মুখ তুলে ওনার দিকে তাকালো। ইন্সপেক্টর পালিত ওকে জিজ্ঞেস করল, তৃষাকে তুমি ভালোবাসতে বলে খুন করেছ, এটাই না হয় আমি মোটিভ হিসেবে ধরে নিলাম, কিন্তু আমাকে একটা কথা বলো, এভাবে ওর মৃতদেহকে টুকরো টুকরো করে কেটেছ কেন? এই কথা শুনে মোহিতের মুখটা একটু গম্ভীর হয়ে গেল। সে আস্তে আস্তে উত্তর দিল, আমি তৃষাকে গলায় কেবিলের তার জড়িয়ে দম বন্ধ করে খুন করেছিলাম। ওর মৃতদেহটা এখানেই ছিল, কিন্তু জানি না কেন আমার হঠাৎ মনে হতে শুরু করলো তৃষার মৃতদেহটা আমার সঙ্গে কথা বলছে। আমি
আমি ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হলো যে তৃষা হয়তো আসলে মারা যায়নি, এখনো বেঁচে আছে। তাই আমি মনস্থির করলাম যে তৃষাকে আরো ভালোভাবে মারতে হবে, যাতে যাতে বেঁচে থাকার কোনো সম্ভাবনাই না থাকে। ইন্সপেক্টর পালিতের ভুরু কুঁচকে গেল। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মোহিতের দিকে। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, মোহিত চন্দ কি সত্যি পাগল, নাকি এখনো নিখুঁতভাবে পাগল সাজার অভিনয় করছে? অন্যদিকে বালিগঞ্জের একটা ছোট্ট এক কামরার ফ্ল্যাটে রূপসা গুহ একা থাকে। রূপসা গুহর আজকাল খানিকটা নামডাক হয়েছে। না, মিস গুহ সিনেমায় নামেননি। উনি পেশায় একজন সাইকোলজিস্ট। ওনার খ্যাতির কারণটা হলো মানুষের মস্তিষ্কের সঠিক পর্যবেক্ষণ। কিছুদিন আগে অবধিও মিস গুহ নিজের চেম্বারে নিয়মিত পেশেন্ট দেখতেন। রাস্তাঘাটে যেই লোক দুমদাম করে কাউকে পাগল বলে দিত, তার সঙ্গে কোমর বেঁধে তর্কও করতেন তিনি। কেউ যে আদতে কারণ ছাড়া পাগল নয়, সেটা বোঝানোর চেষ্টা মিস গুহর আজও আছে। তবে ইদানিং মিস গুহর একটা নতুন আগ্রহ জন্ম নিয়েছে। ক্রিমিনাল সাইকোলজি তাকে প্রবলভাবে আকর্ষণ করছে। এই আকর্ষণের মাত্রা এতটাই যে তার রোজের চেম্বারের কাছ থেকে বিরতি নিয়ে একটা সরকারি গ্রান্ট জোগাড় করে মিস গুহ এখন দিন রাত ক্রিমিনাল সাইকোলজি নিয়ে গবেষণা করছে। আর মিস গুহর আসল পড়াশোনা করার সময় হলো মধ্যরাত। তাই এখনো মিস গুহর বালিগঞ্জের ফ্ল্যাটে আলো জ্বলছে। ঘড়িতে ভোর 5টা বাজে। মিস গুহ সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি। স্টাডি টেবিলের আলোর নিচে বসে এখনো কোনো একটা মোটা বই পড়ে যাচ্ছে। আরো আধ ঘন্টা পর মিস গুহ ওই বইটা বন্ধ করল, চোখ থেকে চশমাটা খুলে স্টাডি টেবিলের ওপর রাখল, আর আঙুল দিয়ে খুব জোরে চোখ দুটো রগড়ালো। সারা রাত জেগে থাকার তো একটা ধকল আছে নাকি? রূপসা গুহ মনে মনে ভাবল, না, এবার একটু ঘুমোতে যেতেই হবে। যদি আমার কাছে উপায় থাকতো তাহলে আমি এখনো পড়াশোনা চালিয়ে যেতাম, কিন্তু শরীরের তো একটা ধকল নেওয়ার সীমা থাকে, আর বেশি জোর দিলে এবার আমার শরীর ভেঙে পড়বে। স্টাডি টেবিলের আলোটা নিভিয়ে মিস গুহ সবে শোয়ার ঘরের দিকে এগিয়েছে, এমন সময় তার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মিস গুহ দেখল যে ইন্সপেক্টর সুজয় পালিত ফোন করছে। এই ইন্সপেক্টর পালিত আর মিস গুহর খুব সম্প্রতি আলাপ হয়েছে। আলাপের সূত্রটাও যদি একটু গোলমেলে, ইন্সপেক্টর পালিতের স্ত্রী, যিনি এখন প্রাক্তন স্ত্রী, তার স্কুলের বন্ধু মিস গুহ। পুরনো পুলিশ ফাইল ঘাটার প্রয়োজন পড়েছিল মিস গুহর। কয়েকটা খুনের কেস একটু নতুনভাবে যাচাই করতে চেয়েছিলেন। তখনও ইন্সপেক্টর পালিত আর ওনার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়নি। তাই খুব সহজেই মিস গুহ যোগাযোগ করতে পেরেছিলেন ইন্সপেক্টর পালিতের সঙ্গে। ইন্সপেক্টর পালিত মিস গুহর গবেষণার কথা শুনে বেশ উৎসাহ প্রকাশ করেন, আর খুব সহজেই মিস গুহকে তার দরকারের পুলিশ ফাইলগুলো সংগ্রহ করে দেয়। এই এতগুলো কথা মিস গুহর কয়েক সেকেন্ডে মনে পড়ে গেল। সে ভাবছিল যে হঠাৎ এই অসময়ে ইন্সপেক্টর পালিত তাকে কেন ফোন করছে। তবে ভাবনার স্রোতে না বয়ে গিয়ে মিস গুহ শেষমেশ ফোনটা ধরল, বলল, হ্যালো। লাইনের ওপার থেকে ইন্সপেক্টর পালিত জবাব দিল, আমি ক্ষমা প্রার্থী আপনাকে এই অসময়ে ফোন করার জন্য। তবে আমি যথেষ্ট কারণ আছে বলেই আপনাকে ফোন করেছি। কারণটা কি জানতে পারি? নেতাজিনগর একটা
খুন হয়েছে, বিচ্ছিরি ব্যাপার। এই শুনে রূপসা গুহর চোখটা জলজল করে উঠল। মুহূর্তের মধ্যে তার ঘুম উড়ে গেল। সে উৎসাহ ভরা গলায় বলল, আমি শুনছি, আপনি সবটা গুছিয়ে বলুন। ইন্সপেক্টর পালিত এবার বলতে শুরু করল, মোহিত আর তৃষা এরা দুজন নেতাজি নগরে একটা বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে থাকতো। ওরা বিয়ে করেনি, লিভ ইন করত। 3 দিন আগে এই মোহিত ছেলেটা তার প্রেমিকাকে গলায় তার জড়িয়ে দম বন্ধ করে খুন করে। কিন্তু বিষয়টা এখানেই শেষ হয় না। এই ছেলেটা খুন করার পরে তৃষার বডিটাকে টুকরো টুকরো করে কাটে, তারপর সেই টুকরোগুলো ফ্রিজে ভরে রেখে দেয়। আর আরেকটা অদ্ভুত ব্যাপার আছে। সেটা কি? পুলিশকে মোহিত নিজে থেকে খবর দেয়। পুলিশ আসার সঙ্গে সঙ্গে নিজের অপরাধ অস্বীকার করে নেয়। ওকে আপনি জেরা করেছেন? হ্যাঁ, করেছি। খুনের মোটিভের ব্যাপারে এই মোহিত কি বলছে? ও তো কিসব মানে অদ্ভুত কথা বলছে। শুনুন ইন্সপেক্টর পালিত, আমি মনস্তত্ত্ব নিয়ে কাজ করি তো, আমার কাছে কোনো কথাই অদ্ভুত নয়। তাই এই মোহিত ছেলেটা আপনাকে যা যা বলেছে ঠিক সেভাবে আমাকে বলুন। হ্যাঁ, তো আমি মোহিতকে জিজ্ঞেস করেছিলাম যে ও কেন নিজের প্রেমিকাকে এভাবে খুন করেছে। ও আমাকে উত্তরে বলল যে ও তৃষাকে খুব ভালোবাসতো বলে খুন করেছে। তৃষা অন্য কাউকে ভালোবেসে ফেলবে এটা মোহিত মানতে পারবে না, আর তাই তার আগেই ও তৃষাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। এটাই ওর যুক্তি। মিস গুহ এই কথার কোনো উত্তর দিল না। সে নিজের মনে নানা জিনিস ভাবতে শুরু করল। ইন্সপেক্টর পালিত আবার বলল, আর যখন আমি মোহিতকে জিজ্ঞেস করি যে দম বন্ধ করে মেরে ফেলার পরও কেন ও তৃষার লাশটাকে টুকরো টুকরো করে কেটেছে, তখন ও আমাকে এটা বোঝানোর চেষ্টা করে যে তৃষাকে দম বন্ধ করে মেরে ফেলার পরও নাকি তৃষা ওর সঙ্গে কথা বলছিল। এতে মোহিতের মনে হয়েছিল যে তৃষা হয়তো এখনো বেঁচে আছে, তাই ওকে আরো ভালো করে মারার জন্য মোহিত টুকরো টুকরো করে ওর বডিটাকে কেটেছে। আপাতত ও আমাদেরকে এইটুকুই বলেছে। এবারও ওপার থেকে কোনো উত্তর এলো না দেখে ইন্সপেক্টর পালিত মিস গুহকে প্রশ্ন করল, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? মিস গুহর যেন তন্দ্রা ভাঙল। সে তাড়াতাড়ি উত্তর দিল, হ্যাঁ 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 হ্যাঁ, আমি সব পরিষ্কার শুনতে পাচ্ছি। কিন্তু আমাকে একটা কথা বলুন, আপনি হঠাৎ আমাকে এসব কেন জানাচ্ছেন? দেখুন, আমার মনে হচ্ছে যে মানসিক কোনো বিকৃতির ফলে মোহিত এরকম একটা কাজ করেছে। কিন্তু আমার মাথায় অত বুদ্ধি বা পেটে অত বিদ্যে নেই যে আমি সেই বিকৃতি একেবারে চিহ্নিত করতে পারবো। এমনও তো হতে পারে যে মোহিত ছেলেটা মানসিকভাবে বিকৃত হওয়ার জাস্ট অভিনয় করছে। খুনের আসল মোটিভ হয়তো একেবারে অন্য কিছু। রাইট। তো হয়তো ওই অসংলগ্ন কথা বলে ও পুলিশকে মিসগাইড করার চেষ্টা করছে। না, অসম্ভব নয়, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে মানসিক বিকৃতির যুক্তিটা এই ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য। যদিও মোহিতকে সামনাসামনি না দেখলে বা মানে ওর সঙ্গে বিস্তারিত কথা না বললে আমার পক্ষে এটা বোঝা একটু মুশকিল। তাহলে কাল সকালে একবার ওই আপনি নেতাজিনগর থানায় আসতে পারবেন কি? মানে মোহিতের সঙ্গে কথা বলতে? হ্যাঁ হ্যাঁ, পারবো। হ্যাঁ, মানে আপনি একটু ওর মনস্তত্ত্বটা পর্যবেক্ষণ করে দেখুন। যদি মানসিক বিকৃতি খুনের আসল মোটিভ হয় তাহলে একরকম ব্যবস্থা নিতে হবে, আর যদি মোটিভ আর 5 জন খুনির মতো সুস্থ স্বাভাবিক হয় তাহলে ওকে সোজা হাজতবাসে পুরে দিতে হবে। আমি আসলে ভুল বুঝে কোনো স্টেপ নিতে চাই না। বুঝতে পেরেছি। তাহলে আপনি আসবেন তো? মানে বাকি সব ফর্মালিটিস আমি সামলে নেব। ফর্মালিটিস মানে? মিস গুহ, আমি আপনাকে বেকার খাটাবো না। ডিপার্টমেন্টের সঙ্গে আমি কথা বলে নেব। আপনি প্লিজ একটু কাল সকাল 10টায় চলে আসুন। ওকে, দেখা হচ্ছে।
এই বলে ইন্সপেক্টর পালিত ফোন রেখে দিল। ফোন রাখার পর মিস গুহ মনে মনে ভাবল, যদি ধরেও নেওয়া যায় মোহিত ছেলেটা মানসিক বিকৃতির কারণে তার প্রেমিকাকে খুন করেছে, তাহলেও সেই বিকৃতি ওর মাথায় জন্ম নিল কি করে? মোহিত চন্দকে শেষমেশ স্পেশাল কাস্টাডিতে রাখা হলো। ইন্সপেক্টর পালিত চাইলে ভোরবেলা মোহিতকে থানায় রেখে বাড়ি ফিরতে পারত, কিন্তু সুজয় পালিত সেটা করল না। সে কেন জানি না মিস গুহ আসা অবধি মোহিতকে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল। অথচ আলাদা করে পাহারা দেওয়ার কিছুই নেই। মোহিত পালাতে পারবে না, আরও যদি পালাতেই চাইতো তাহলে খুনটা করে গা ঢাকা দিত। কিন্তু এই ছেলে নিজে থেকেই পুলিশকে সব জানিয়েছে, সবটা নিজের মুখে স্বীকারও করেছে। ও যে পালাতে চায় না সেটাও নিজের ব্যবহারে ভালো করেই বুঝিয়ে দিয়েছে। মোহিতকে একটা ঘরে তালা বন্ধ করে রাখা হয়েছে। ওর হাতে হাতকড়াটা এখনো আছে, ওটা খোলা হয়নি। কি মনে হতে ইন্সপেক্টর পালিত ওই ঘরটায় ঢুকল। ঘরটায় কিছু নেই, শুধু একটা টেবিল আর দুটো চেয়ার। ভোর হয়ে গেছে বলে এখন ওই একটা মাত্র জানলা দিয়ে সূর্যের আলো ঢুকছে। রাতের বেলা শুধু একটা দুর্বল টিউবলাইট জ্বলে। লক খোলার আওয়াজ শুনে মোহিত দরজার দিকে তাকালো। দরজা খুলে ইন্সপেক্টর পালিত ঘরের ভেতর ঢুকে এলো। মোহিত ইন্সপেক্টর পালিতকে জিজ্ঞেস করল, এ কি, আপনি বাড়ি যাননি? ইন্সপেক্টর পালিত মোহিতের মুখোমুখি চেয়ারটায় এসে বসল। তারপর বলল, না যাইনি, কারণ তোমাকে দেখতে একজন আসবেন, তার জন্যই অপেক্ষা করছি। মোহিত একটু অবাক হয়ে প্রশ্ন করল, হ্যাঁ, কে আসবে আমাকে দেখতে? রূপসা গুহ বলে একজন ভদ্রমহিলা। উনি কে? মনস্তত্ত্ববিদ। বুঝেছি, মাথার ডাক্তার, তাই তো? হ্যাঁ, একরকম ভাবে দেখতে গেলে তাই। তো সে কি করবে? তোমার সঙ্গে কথা বলবে। মোহিত এই শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর বলল, আমি তাহলে চিড়িয়াখানার একটা পশু হয়ে গেলাম? ইন্সপেক্টর পালিত এই কথার উত্তরে কিছু একটা বলার জন্য মুখ খুলল, কিন্তু শেষমেশ কিছুই বলে উঠতে পারল না। প্রসঙ্গ পাল্টে ইন্সপেক্টর পালিত বলল, আচ্ছা, আমাকে একটা কথা বলো তো মোহিত, তোমার আর তৃষার সম্পর্কটা ঠিক কিরকম ছিল? এই শুনে মোহিতের ঠোঁটের কোণায় সেই পরিচিত হাসিটা দেখা দিল। মোহিত এবার ইন্সপেক্টর পালিতকে জিজ্ঞেস করল, আপনি এখনো আমার কথা বিশ্বাস করতে পারেননি, তাই না? কোন কথাটা বিশ্বাস করতে পারিনি? এই যে, মানে আমি তৃষাকে ভালোবাসতাম বলে খুন করেছি। আমি তোমার কথা বিশ্বাস করছি, কিন্তু তদন্তের তো একটা পদ্ধতি থাকে। সেই পদ্ধতি মেনে আমার তোমাকে কয়েকটা বাধা ধরা প্রশ্ন করতেই হবে। তুমি সহযোগিতা করলে খুব ভালো হয়। আচ্ছা বলুন, আমি শুনছি। তোমার আর তৃষার সম্পর্ক কেমন ছিল? খুবই সহজ আর সাধারণ। বহু বছর ধরে প্রেম করতাম। বাড়ি থেকে অনেকদিন ধরেই বিয়ে করার চাপ দিচ্ছিল, আর সেটা আমার বাড়ির তরফ থেকেই বেশি ছিল। কিন্তু আমরা কেউই বিয়ে করার পক্ষপাতী ছিলাম না। তাই যখন দুজনেই রোজগার করতে শুরু করি, তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে একটা ছোট্ট বাড়ি ভাড়া করে আমরা দুজনে থাকব। ব্যাস, সম্পর্ক বলতে এইটুকুই। আর বাড়ির লোক, বাড়ির লোক এই সিদ্ধান্ত শুনে কোনো মন্তব্য করেননি? আমার তো মা নেই, আর মা মরে যাওয়ার পর আমি আর বাবা ওই পিসির বাড়িতে থাকতে চলে যাই। বাবা আমাকে নিয়ে একা থাকতে পারছিল না, তাই বাকি জীবনটা আমার পিসির বাড়িতেই কেটে যায়।
আর পিসি নিজে খুব কড়া। প্রেম করেছি এটা মেনে নিতেই অনেক সময় লেগে গেছিল। আর পিসির কাছে সম্মতি পাওয়া মানেই ওই বিয়ে করতে হবে এবার। এই কঠোর পরিবেশে না আমি থাকতে পারছিলাম না, দম বন্ধ লাগছিল। তাই ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ওই চাকরি জোগাড় করে তৃষার সঙ্গে আলাদা থাকতে শুরু করি। পিসিদের সঙ্গে আর খুব একটা যোগাযোগ রাখিনি। আর বন্ধু বান্ধব? তৃষার প্রচুর বন্ধু ছিল, তারা মাঝে মাঝে বাড়িতে আসতো, তাদের সঙ্গে আমরা এদিক ওদিক বেড়াতেও যেতাম। আর তোমার বন্ধু বান্ধব? সত্যি কথা বলতে আমার খুব একটা বন্ধু বান্ধব ছিল না। মানে অফিসের কয়েকজন পরিচিত ছিল, কিন্তু তাদের সঙ্গে আমার একেবারেই পটতো না। ইন্সপেক্টর পালিত কিছুক্ষণের জন্য জেরা থামালো। সে মোহিতের দিকে এক দৃষ্টে কিছুক্ষণ শুধু তাকিয়েই থাকল। মোহিত নিজে থেকেই ইন্সপেক্টর পালিতকে বলল, আপনার বোধহয় আরো কিছু জানার আছে ইন্সপেক্টর, তাই তো? ইন্সপেক্টর পালিত পাল্টা প্রশ্ন করল, তার মানে তোমার জগৎ বলতে খালি তৃষা, রাইট? একদিক থেকে দেখতে গেলে তাই। তাও তুমি ওকে এভাবে মেরে ফেললে মোহিত? এবার মোহিত গম্ভীর গলায় বলল, ইন্সপেক্টর পালিত, আপনি কিন্তু বলেছিলেন যে আমাকে আপনি বিশ্বাস করবেন। ইন্সপেক্টর পালিত উত্তর দিল, আমি তো তোমাকে অবিশ্বাস করিনি, আমি শুধু পুনরায় তোমাকে প্রশ্নটা করলাম। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই পারো। আপনার বিয়ে হয়েছে? হয়েছিল, ভেঙে গেছে। আমি তাহলে ঠিকই ভাবছিলাম। আপনি বুঝবেন। কি বোঝার কথা হচ্ছে? একাকিত্বের আনন্দটা। ইন্সপেক্টর পালিত চুপ করে গেল। মোহিত আবার বলল, এই যে আপনার বিয়ে ভেঙে গেছে, তার মানে আপনি নিশ্চয়ই বাড়িতে একা থাকেন। প্রথম দিকে হয়তো মন খারাপ লাগতো, কিন্তু এখন কি হলপ করে বলতে পারেন যে আপনার এই একাকিত্ব একটু হলেও ভালো লাগছে না? ইন্সপেক্টর পালিত এখনো চুপ, সে কোনো কথারই উত্তর দিচ্ছে না। মোহিত আবার খানিক খোঁচা মেরেই বলল, কি হলো ইন্সপেক্টর পালিত, আমি কি ভুল কিছু বলেছি? ইন্সপেক্টর পালিত এবার বেশ গম্ভীর গলায় জবাব দিল, আমার এখন আর তোমাকে কোনো প্রশ্ন করার নেই। মোহিত চাপা গলায় বলল, কিন্তু আমার প্রশ্নটা তো আপনি উত্তর দিলেন না ইন্সপেক্টর। এই একাকিত্ব কি আপনার একটু হলেও ভালো লাগছে না? নিজেকে কি একবারের জন্য মানে স্বাধীন বলে মনে হচ্ছে না? ইন্সপেক্টর পালিত চুপ করে থাকল। সে মোহিতের থেকে চোখ সরিয়ে নিয়েছে। কিছুক্ষণ পর ইন্সপেক্টর পালিত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে বলল, তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি। খাওয়ার সময় তোমার ওই হাতকড়াটা খুলে দেওয়া হবে, ঠিক আছে? মোহিত জিজ্ঞেস করল, কি খাবারের ব্যবস্থা করেছেন আপনারা? ওই ডিম আর পাউরুটি। আচ্ছা, আপনারা পরোটার ব্যবস্থা করতে পারবেন না, তাই না? এটা থানা মোহিত, রেস্তোরাঁ নয়। না আসলে মানে আমার মা না খুব ভালো আলুর পরোটা বানাতো, কেন জানি না এরকম পরোটা এখন খুব খুব খেতে ইচ্ছে হচ্ছে, তাই আর কি। ইন্সপেক্টর পালিত এই কথার কোনো উত্তর না দিয়ে ওই ঘর থেকে বেরিয়ে গেল। মোহিত সেটা লক্ষ্য করল না। সে এখনো নিজের মায়ের হাতের আলুর পরোটার কথা বলে যাচ্ছে। এদিকে ইন্সপেক্টর পালিত ওই ঘর থেকে বেরিয়ে অন্য ভাবনায় মগ্ন হয়ে গেছে। মনে মনে ভাবছে, মিস গুহ মোহিতের সঙ্গে কথা বলে যদি ওকে মানসিকভাবে বিকৃত ঘোষণা করেও তার মানতে অসুবিধে হবে। একজন মানসিকভাবে বিকৃত লোক, যার সঙ্গে খুব বেশি হলে তার কিছু ঘন্টার পরিচয়, সে তাকে এত সহজে পড়ে ফেলল কিভাবে? সে কি আন্দাজ করতে পেরেছে?
ওর একাকিত্বর কথাটার সঙ্গে সে অজান্তেই একমত হয়ে যাবে? মোহিতচন্দ্রর মাথার মধ্যে ঠিক কি ভাবনা চলাফেরা করে সারাদিন? এদিকে মিস গুহ যখন নেতাজিনগর থানায় এসে পৌঁছল তখন ঘড়িতে সকাল 10:30 বাজে। থানায় ঢুকে মিস গুহ দেখল যে ইন্সপেক্টর পালিত চেয়ারে বসে ঢুলছে। সারা রাত ঘুম না হলে যা হয় আর কি। মিস গুহর সুজয় পালিতকে দেখে একটু দুঃখই হল। উনি বোধহয় সবে একটু ঢুলতে শুরু করেছেন, আর ঠিক সেই সময় মিস গুহ এসে পৌঁছেছে। ইন্সপেক্টর পালিতকে ঘুম থেকে তুলতে মিস গুহর একটু মায়াই লাগছিল। তবে মিস গুহ তো আর এখানে আড্ডা মারতে আসেনি, এসেছে কাজের সূত্রে। তাই মিস গুহ থানার ভেতর ঢুকে ইন্সপেক্টর পালিতের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর জোর গলায় বলল, ইন্সপেক্টর পালিত, ইন্সপেক্টর পালিত। সুজয় পালিত কোনো সাড়া শব্দ করল না। সে এখনো ঘুমোচ্ছে। এবার অল্প অল্প নাক ডাকাও শুরু করেছে। মিস গুহ উপায় না দেখে ইন্সপেক্টর পালিতের কাঁধে হাত দিলেন। তারপর দুবার জোরে জোরে ঝাঁকালেন আর বললেন, সুজয়বাবু উঠে পড়ুন প্লিজ। এইবার কাজ হলো। ইন্সপেক্টর পালিত হুড়ুমুড়িয়ে ঘুম থেকে উঠে পড়লেন। তারপর চোখ রগড়ে মিস গুহর দিকে তাকালেন। যেই বুঝতে পারলেন যে ওনার সামনে কে দাঁড়িয়ে আছে, অমনি বেশ লজ্জিত হয়ে মিস গুহকে বললেন, কি কাণ্ড বলুন তো, আপনি এসে গেছেন আর আমি নাক ডেকে ঘুমাচ্ছি। ছি ছি ছি। মিস গুহ নরম গলায় বলল, না না, আপনি এত ব্যস্ত কেন হচ্ছেন বলুন তো? সারা রাত ঘুম হয়নি বলে ঘুমিয়ে পড়েছিলেন, এটা তো হতেই পারে। ইন্সপেক্টর পালিত প্রসঙ্গ পাল্টে বলল, আপনি আপনি প্লিজ বসুন, আর বলুন কি খাবেন, চা না কফি? 1 কাপ কফি হলে মন্দ হয় না। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই বলে ইন্সপেক্টর পালিত থানার ভেতরের একটা ঘরের দিকে মুখ ফিরিয়ে হাঁক ছাড়ল, কানাই কানাই, এই ম্যাডামের জন্য 1 কাপ কফি নিয়ে আয় ওই ভুলুর দোকান থেকে। তবে কানাই ও ঘর থেকে কোনো উত্তর দিল না। ইন্সপেক্টর পালিত উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালো। তারপর ও ঘরে গিয়ে কানাইকে একরকম ধমক দিয়ে নিয়ে আসলো। কানাইকে দেখে মিস গুহ বুঝতে পারল যে সেও এতক্ষণ ঘুমের দেশেই বিরাজ করছিল। অবশেষে কানাই ঢুলু ঢুলু চোখ নিয়ে মিস গুহর জন্য কফি আর ইন্সপেক্টর পালিতের জন্য চা আনতে গেল। এরপর মিস গুহ জিজ্ঞেস করল, মোহিতকে কোথায় রেখেছেন? ইন্সপেক্টর পালিত জবাব দিল, আমাদের যে ঘরে ইন্টারোগেশন হয় ওই ঘরটায়। বাইরে থেকে দরজা বন্ধ করা আছে, আর মোহিতের হাতে হাত কড়াও পড়ানো আছে, মানে জাস্ট ইন কেস। আমি কি একবার ওই ঘরে যেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। আপনি যাতে ওর সঙ্গে কথা বলতে পারেন তাই জন্যই তো আপনাকে ডাকা। আমি আসলে আপনার কফির জন্য অপেক্ষা করছিলাম। কফি চলে আসলে একবারে যেতে পারেন। আপনি কফিটা একটু ওই ঘরে পাঠিয়ে দেবেন প্লিজ। আমার মনে হয় দেরি না করে একবার ওর সঙ্গে দেখা করা উচিত। আচ্ছা ঠিক আছে, মানে আপনার যেটা সুবিধে, আসুন। এই বলে ইন্সপেক্টর পালিত উঠে দাঁড়িয়ে মিস গুহকে ওই বন্ধ ঘরটার কাছে নিয়ে গেল। লক খুলে সরে দাঁড়িয়ে মিস গুহকে ইশারা করলেন ভেতরে ঢোকার জন্য। মিস গুহ ভেতরে ঢুকে দেখল যে মোহিত মাথা নিচু করে ঘুমোচ্ছে। ইন্সপেক্টর পালিত এই দেখে মোহিতকে জোর গলায় ডাকল, মোহিত, মোহিত উঠে পড়ো, তোমাকে একজন দেখতে এসেছে। মোহিতের বোধহয় ঘুম খুব পাতলা, তাই একবার ডাকাতেই ও উঠে পড়ল। ঘুম থেকে উঠে ও প্রথমে ইন্সপেক্টর পালিতকে দেখতে পেল। পর মুহূর্তেই মোহিতের চোখ মিস গুহকে লক্ষ্য করল। মিস গুহর সঙ্গে মোহিতের একটা চোখাচোখি হল। মিস গুহ মোহিতকে উদ্দেশ্য করে বলল, হ্যালো, আমার নাম রূপসা গুহ, আমি একজন পেশাদার সাইকোলজিস্ট। এই শুনে মোহিত নির্বিকারভাবে বলল, পাগলকে পরীক্ষা করতে এসেছেন তো? তোমাকে একটু জানিয়ে রাখি যে আমি বিশ্বাস করি না পাগল বলে কিছু হয়। সব মস্তিষ্ক একে অপরের থেকে আলাদা।
খুঁটিয়ে দেখলে কোনো মানুষের মস্তিষ্কই আসলে স্বাভাবিক নয়। আপনি কিন্তু বেশ ভালো কথা বলেন ম্যাডাম। কথা বলাটাই আমার কাজ, মোহিত। আচ্ছা, আমি কি একটু বসতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, বসুন না। ইন্সপেক্টর পালিত মিস গুহকে জিজ্ঞেস করল, আমি কি তাহলে বাইরে যাব? মিস গুহ উত্তর দিল, না, আপনি কিছুক্ষণ এখানে থাকুন ইন্সপেক্টর। আমি বললে তারপর বাইরে যাবেন। আপাতত একটা চেয়ার নিয়ে এসে আমার পাশে বসুন। ইন্সপেক্টর পালিতকে যা বলা হলো উনি তাই করলেন। বাইরের ঘর থেকে একটা চেয়ার নিয়ে এসে মিস গুহর পাশে রাখলেন। মোহিতের সঙ্গে কথোপকথন শুরু করার আগে মিস গুহ ইন্সপেক্টর পালিতের কানে কি একটা ফিসফিস করে বলল। ইন্সপেক্টর পালিত উল্টে মিস গুহর কানে অনেক কথা বলল। মিস গুহ জেনে নিচ্ছিল যে ওনার আসার আগে ইন্সপেক্টর পালিত আর মোহিতের আর কি কি কথা হয়েছে। এদিকে মোহিতকে কেউ কিছু বলছে না দেখে ও আবার মাথা নামিয়ে চুপ করে বসে আছে। ইন্সপেক্টর পালিত আর মিস গুহর মধ্যে কথাবার্তা শেষ হয়ে গেছে। মিস গুহ আবার মোহিতের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আচ্ছা মোহিত, তুমি তো সত্যিই তৃষাকে খুব ভালোবাসতে। মোহিত উৎসাহ নিয়ে আবার মাথা তুলে তাকালো, তারপর বলল, আমি এটা বহুবার ইন্সপেক্টর পালিতকে বলেছি, কিন্তু উনি বোধহয় আমার কথা বিশ্বাস করছেন না। না, উনি না করলেও আমি বিশ্বাস করছি। ও, করছেন? হ্যাঁ, করছি। ভালোবাসা কোনো নিয়ম মানে না, তাই নিজের ভালোবাসা একজন কিভাবে প্রকাশ করবে তার কিন্তু কোনো নিয়ম নেই। এই শুনে মোহিতের মুখে একটা চওড়া হাসি দেখা দিল। সে যে মিস গুহর এই কথাটা শুনে বেশ খুশি হয়েছে সেটা বোঝা গেল। মোহিত উত্তেজিত হয়ে জবাব দিল, আপনি একদম ঠিক বলেছেন। এই কথাটাই তো আমি ইন্সপেক্টর পালিতকে বোঝাতে পারছিলাম না। আমার তৃষার প্রতি ভালোবাসার ধরনটাই একটু আলাদা ছিল। কিরকম ছিল যদি একটু আমাকে বোঝাতে পারো? বললে আপনি বুঝবেন। মানুষের মাথার ভেতরের কথাগুলো বোঝাই আমার কাজ, মোহিত। ওটাই আমার পেশা। তুমি আমাকে সম্পূর্ণ ভরসা করে বলতে পারো। এই কথা বলার কিছুক্ষণ পরেও মোহিতের চোখে মুখে একটা সন্দেহের ছায়া ছিল। মোহিত কোনো উত্তর দিচ্ছে না দেখে ইন্সপেক্টর পালিত কিছু একটা বলতে যাচ্ছিল। মিস গুহ সেটা আন্দাজ করতে পেরে ইন্সপেক্টর পালিতের হাতটা চেপে বোঝানোর চেষ্টা করল যে এখন কোনো কথা বলার সময় নয়। মোহিত উত্তর দিতে যতটা সময় লাগাবে লাগাক, কিন্তু মাঝখানে কোনো কথা বলা যাবে না। মোহিত অনেকক্ষণ মন দিয়ে মিস গুহকে লক্ষ্য করল। সে মিস গুহর মধ্যে কি একটা যেন খোঁজার চেষ্টা করছে। ধীরে ধীরে মোহিতের চোখ মুখ থেকে সন্দেহের মেঘটা কাটতে শুরু করল। তার হাবভাব নরম হতে শুরু করল। এই মোক্ষম সময় মিস গুহ বলে উঠল, তুমি আমাকে একবার ভরসা করে তোমার মনের কথাগুলো বলো, দেখবে আমি ঠিক তোমার কথা বুঝতে পারবো। মোহিত অবশেষে জবাব দিল, ঠিক আছে, আমি আপনার সঙ্গে কথা বলতে রাজি, কিন্তু আমার একটাই শর্ত আছে। আমি শুধু আপনার সঙ্গেই কথা বলবো, আর কেউ আমাদের কথাবার্তার মাঝখানে থাকবে না। এই কথা যে ইন্সপেক্টর পালিতকে ইঙ্গিত করে বলা, সেটা ভালো করেই বোঝা গেল। মিস গুহ এবার সুজয় পালিতের দিকে তাকিয়ে বলল, আপনি এইবার একটু বাইরে গিয়ে বসুন। কোনো দরকার হলে আমি আপনাকে নিশ্চয়ই ডাকব। অনিচ্ছা থাকা সত্ত্বেও ইন্সপেক্টর পালিত ওই ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা খুলে আবার লক হয়ে যাওয়ার শব্দ শোনা গেল। এবার মোহিত নিজে থেকেই বলল, আপনি আমার আর তৃষার সম্পর্কে কথা জিজ্ঞেস করছিলেন, তাই তো? রূপসা গুহ উত্তর দিল, হ্যাঁ, কিন্তু আমরা আমাদের কথাবার্তাটা একটু অন্য জায়গা থেকে শুরু করি। কোন জায়গা থেকে শুরু করতে চান আপনি? তোমার ছোটবেলার সময় থেকে। মোহিত চন্দ মিস গুহকে নিজের ছোটবেলার কথা বলতে শুরু করে।
যখন মোহিতের 10 বছর বয়স তখন তার মা মারা যায়। মোহিতের মা ছিল একজন সরকারি স্কুলের শিক্ষিকা। একদিন একটা বাস দুর্ঘটনার ফলে মোহিতের মা ইহলোক ত্যাগ করতে বাধ্য হয়। তারপর থেকেই মোহিতের বাবা মোহিতকে সঙ্গে করে ওর পিসির বাড়িতে চলে যায়। মিস গুহ এই শুনে জিজ্ঞেস করল, কিন্তু হঠাৎ পিসির বাড়ি কেন? মোহিত জবাব দিল, বাবা তো কোনো কাজ করতো না, মায়ের টাকাতেই চিরকাল সংসার চলেছে, তাই মা মারা যাওয়ার পর বাবা একেবারে অথই জলে পড়েছিল। শেষমেশ পিসির সঙ্গে কথা বলে আমরা ওদের বাড়িতে একেবারে পার্মানেন্ট বাসিন্দা হয়ে যাই, আর বাবা আমাদের পুরনো বাড়িটা বেচে দেয়। ওই বাড়ি বেচে যা টাকা পেয়েছিল সেটা ব্যাংকে রেখে ওটা সুদ দিয়ে পিসিকে টাকা দিত প্রথম দিকে মানে পরে কি হয়েছিল, কয়েক মাস বাবা পিসিকে আমাদের ওই খাওয়া দাওয়ার খরচ দিয়েছিল, তবে পরে আর পিসি কিছু চাইনি, তাই বাবাও দেয়নি। তাহলে ওই সুদের টাকায় তোমার বাবা কি করত? মদ খেত আর আমাকে বেধড়ক মারত। এই শুনে মিস গুহর একটু ভুরু কুঁচকল। সে মোহিতের দিকে তাকিয়ে বলল, 1 সেকেন্ড। এই বলে মিস গুহ নিজের ব্যাগ থেকে একটা খাতা আর পেন বের করল। মোহিত এবার প্রশ্ন করল, আপনি কি কিছু নোট করবেন ম্যাডাম? মিস গুহ উত্তর দিল, হ্যাঁ, তুমি যা যা বলছো সব তো আর আমি মনে রাখতে পারবো না, তাই কিছু কথা লিখে রাখবো ভাবছিলাম। মানে তোমার কি এতে কোনো অসুবিধা আছে? না না, একেবারেই না। এরপর রূপসা গুহ খাতার প্রথম পাতায় লিখল, মোহিত চন্দ্র। তারপর হেডিংয়ের নিচে একটা বুলেট পয়েন্ট করে লিখল, খুব কম বয়সে মাকে হারানো। তারপর দ্বিতীয় একটা পয়েন্ট করে লিখল, ছোটবেলায় মাতাল বাবার কাছে মার খাওয়া। এগুলো লিখে মিস গুহ পেনটা নামিয়ে রাখল। তারপর আবার মোহিতের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তুমি কি বলছিলে বলো, বাবার হাতে তুমি মার খেতে, তাই তো? মোহিত আবার বলতে শুরু করল, হ্যাঁ, প্রথম দিকে কষ্ট হতো, কারণ মা থাকাকালীন বাবা আমার গায়ে হাত তোলেনি, বোধহয় মায়ের গায়ে তুলেছিল, তবে বাবার মার পরে আমার সয়ে গেছিল। আর পিসির সঙ্গে তোমার কেমন সম্পর্ক ছিল? ভালো না। এরকম বলছো কেন? বাবার মুখ চেয়ে পিসি আমাদেরকে থাকতে দিয়েছিল, তবে পিসির কাছে আমি একটা বোঝা ছিলাম, আর কিছুই না। পিসি আমাকে কোনোদিনই বিশেষ পাত্তা দেয়নি। মিস গুহ এবার একটু চুপ করল। সে মনে মনে কিছু একটা ভাবছে, দুটো আঙুল দিয়ে পেনটাকে গোল গোল করে ঘোরাচ্ছে। অনেক ভেবে মিস গুহ মোহিতকে জিজ্ঞেস করল, তার মানে তোমার পিসি কোনোভাবেই তোমার মা হয়ে উঠতে পারেননি, তাই তো? এই শুনে মোহিত বেশ গম্ভীর হয়ে গেল। বলা যায় তার এই কথা শুনে একটু রাগই হয়েছিল। মিস গুহ পরিস্থিতি কিছুটা আন্দাজ করতে পেরে বলল, তুমি উত্তর দিতে না চাইলে কিন্তু কোনো সমস্যা নেই। মোহিত একবার চোখ বুজল। সে নিজেকে শান্ত করার চেষ্টা করল। কিছুক্ষণ পর আবার চোখ খুলল। চোখ খুলে মোহিত বলল, আমার জীবনে আমার মায়ের অভাবটা থেকেই গেছে মিস গুহ। এই অভাব নিয়েই আমি এগিয়ে গিয়েছিলাম। মায়ের অভাব আমাকে স্বাধীনভাবে বাঁচতে শিখিয়েছে। পিসি চাইলেও আমি তাকে আমার মায়ের জায়গাটা দিতে পারতাম না। মিস গুহ পাল্টা প্রশ্ন করল, তোমার মায়ের স্মৃতি বলতে কি মনে আছে? ভালোবাসা আর আদর। একটু বুঝিয়ে বলা যায়? দেখুন, মায়ের স্মৃতি আমার মাথায় খুব ক্ষীণ, তবে যতটুকু মনে আছে মা আমাকে সবসময় আগলে আগলে রাখত। খারাপ ভালো জানি না, কিন্তু জীবনে আমি যা করতে পেরেছি সেটা সবটাই
আমার মায়ের জন্য। মিস গুহ খুব মন দিয়ে এই কথাগুলো শুনছিল। মোহিতের এই শেষ কথাটা শুনে মিস গুহ বলল, একটু দাঁড়াবে, আমি একটা জিনিস নোট করব। মোহিত সঙ্গে সঙ্গে জবাব দিল, এমান নিশ্চয়ই করুন। মিস গুহ পেনটা নিয়ে খুব তাড়াতাড়ি কি একটা লিখল। মোহিত একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কি লিখলেন বলবেন প্লিজ? মিস গুহ এর উত্তরে হেসে বলল, বিশেষ কিছুই না, তোমার মায়ের সঙ্গে তোমার সম্পর্ক যে খুব ভালো ছিল সেটাই লিখলাম। মোহিত হেসে বলল, আচ্ছা আচ্ছা। কিন্তু মজার বিষয়টা হলো, রূপসা গুহ মোহিতকে পুরোপুরি সত্যি কথাটা বলেনি। মোহিতের মা সংক্রান্ত একটা জিনিস পয়েন্ট করে মিস গুহ লিখেছিল, এটা ঠিক, তবে সেটা মোহিত আর ওর মায়ের সম্পর্ক নিয়ে না। মায়ের অভাব পূরণ করার জন্যে মোহিত মাতৃত্বের যে ধারণা মাথার মধ্যে তৈরি করেছিল সেটা নিয়ে। একটা কথায় মিস গুহ লিখেছিল, মাদার কমপ্লেক্স। মিস গুহ এবার মোহিতকে উদ্দেশ্য করে বলল, তোমাকে মাঝখানে বাধা দেওয়ার জন্য আমি দুঃখিত। এটায় তোমার বিরক্ত লাগলেও আমাকে করতেই হবে, হ্যাঁ, এটাই আমার কাজ। মোহিত উত্তর দিল, না না ম্যাডাম, আপনি এত ব্যস্ত হবেন না, আমি এক ফোঁটাও বিরক্ত হচ্ছি না। মিস গুহ মোহিতের দিকে তাকিয়ে একবার হাসল, তারপর প্রশ্ন করল, পিসির কথা যদি আরেকটু বলো তাহলে খুব ভালো হয়। মোহিত জবাব দিল, আমি মিথ্যে কথা বলবো না, পিসি আমার মায়ের মতো হয়ে ওঠার চেষ্টা করেছিল। আমাকে হাত খরচা দিত, স্কুলে গেলে ভালো টিফিন বানিয়ে দিত, আরো অনেক কিছুই করত। তবে সবটাই ওই লোক দেখানো ছিল। লোক দেখানো কেন বলছো? পিসির কোনো সন্তান ছিল না তো, তাই আমাকে নিজের সন্তানের মতো করে দেখত। তাই এতে তুমি খারাপ কি দেখলে? শুনুন ম্যাডাম, আমাকে বাহ্যিক ভালোবাসা দেখিয়ে কোনো লাভ হয় না, উল্টে ক্ষতি হয় বেশি। পিসি সেটাই করার চেষ্টা করেছিল। পিসির ধান্দা আমি আগে থেকেই ধরে ফেলেছিলাম। ধান্দাটা ঠিক কি ছিল বলতে পারবে? বাবা বেকার ছিল, আমাদের সংসারের সব দায়িত্ব মা পালন করত। বাবার কাজ বলতে ওই মদ খাওয়া। পিসি ওই সবটাই জানতো। আমার ধারণা যে বাবার এই আচরণের জন্য পিসি একটু হলেও অনুতপ্ত ছিল, তাই পিসি আমাকে বশ করার চেষ্টা করেছিল, মায়ের জায়গাটা নেওয়ার চেষ্টা করেছিল। তবে যার ভাইয়ের জন্যে আমার মাকে প্রাণ হারাতে হয়েছে, সেই লোকটার বাড়ির লোকের সঙ্গে আমি আমি কোনো ভালো সম্পর্ক রাখতে চাই না। মিস গুহ আবার ভাবনার দেশে চলে গেলেন। আবার দুটো আঙুল দিয়ে পেন ঘোরাতে শুরু করলেন। মোহিত সেটা আন্দাজ করতে পেরে প্রশ্ন করল, এবার কি ভাবছেন ম্যাডাম? রূপসা গুহ কোনো উত্তর দিল না। সে এক দৃষ্টে মোহিত চন্দ্রর দিকে তাকিয়ে আছে। মোহিত উত্তর না পেয়ে চুপ করেই থাকল। কিছুক্ষণ পর মিস গুহ নিজে থেকেই মোহিতকে জিজ্ঞেস করল, তার মানে কোথাও গিয়ে পিসি তোমার কাছে ভিলেন, তাই না? একজন খারাপ সৎ মায়ের মতো। এই শুনে প্রথমে মোহিত একটু ভুরু কুঁচকল, তারপর হঠাৎ করে ওর মুখটা নিজে থেকেই উজ্জ্বল হতে শুরু করল। মিস গুহ আবার প্রশ্ন করল, আমি কি ঠিক বলছি মোহিত? মোহিত জবাব দিল, হ্যাঁ ঠিক বলছেন, তবে সত্যি কথা বলতে আমি এভাবে কোনোদিনও ভাবিনি। মিস গুহ হেসে বলল, তোমাকে ভাবানো কিন্তু আমার কাজের মধ্যেই পড়ে। এরপর মিস গুহ মনে মনে ভাবতে শুরু করল, ভালো মা আর খারাপ মায়ের মধ্যে দ্বন্দ্ব। মাতাল বাবাকে মায়ের মৃত্যুর জন্য দোষারোপ। তাহলে কি এই খুনের পেছনে কারণটা মাতৃত্বের অভাব? মোহিত কি তৃষার মধ্যে নিজের মাকে দেখতে পেয়েছিল? আর যদি পেয়েও থাকে, কোন মাকে দেখতে পেয়েছিল? খারাপ মা না ভালো মা?